হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা 2026 একদম সন্নিকটে। এই মুহূর্তে তোমাদের উচিত যা পড়েছো তারপরে একদম ফাইনালি কিছু সাজেস্টিভ জিনিস পড়া, সবটা কভার করা এই মুহূর্তে সম্ভব নয়। যাদের প্রিপারেশনস ভালো রয়েছে বা যাদের অল্প রয়েছে প্রত্যেকেরই এখন কিছু সিলেক্টিভ জিনিস পড়া, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং পরীক্ষার হলে কিছু বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো মনে রাখা অবশ্যই উচিত, যেগুলো ভুল হয় সেগুলো নিয়ে সবটা বলা থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে সবটা দেখবে। প্রয়োজন হলে তোমাদের টাইম যদি কম থাকে তাহলে 2x স্পিড করে দেখবে এবং এই পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবচেয়ে প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে মাধ্যমিকের রাইটিং সেকশন 30টা নাম্বার থাকে, অনেক বেশি নাম্বার, এবং জায়গা কিন্তু তোমাদের সীমিত। আমি এই ভিডিওর শেষে প্রশ্নপত্র দেখিয়ে দেবো কীরকম থাকে। তো তোমাদের যে রাইটিং সেকশন সেখানে 30 নম্বর এবং জায়গা সীমিত থাকে, তাই সতর্কতার সঙ্গে পরীক্ষা দিতে হবে। সময় যথেষ্ট থাকে, তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, একটু ভেবে লিখবে। প্রায় 30 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে যায়। কোন সেকশন থেকে কত নম্বর আসছে প্রশ্ন সেটা দেখে নাও। সিন থেকে 20 এবং আনসিন থেকে 20, এখানে 40, গ্রামার 20 এবং রাইটিং সেকশন 30, এই টোটাল হচ্ছে 90। এবং পরীক্ষার হলে যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, সবচেয়ে প্রথমে প্রশ্নটা একবার দেখে নাও যে কোনো ছেঁড়া বা অস্পষ্ট কিছু রয়েছে কিনা, কারণ এই প্রশ্নপত্রটাই তোমাদের কিন্তু উত্তরপত্র। ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নপত্র দেওয়া থাকবে, প্রশ্ন থাকবে, তার কারণে তোমার উত্তর লিখতে হবে। তো এইটাই তোমার প্রশ্ন প্লাস উত্তর দুটোই, তাই এটা ভালো করে তোমাকে চেক করে নিতে হবে। কোনো ভুল থাকলে সেটা তোমারই থেকে যাবে, তো সেটা প্রবলেম হতে পারে, তাই তুমি দেখে নাও, ভুল হলে সেটা এক্সচেঞ্জ করে নেবে। নেক্সট হচ্ছে রোল নাম্বারটা খুব ধরে ধরে ভালো করে লিখতে হবে, ভুল হলে কিন্তু সবটাই গন্ডগোল হয়ে যাবে। এরপর রয়েছে প্রথমে প্রশ্নপত্র ভালো করে পড়তে হবে। প্রশ্নটা সহজে প্রশ্নগুলো আগে চিহ্নিত করে নেবে, মানে যে প্রশ্নগুলো তুমি একটা আনসার পেরে যাচ্ছ সেগুলো আর কি দরকার হয় পেন্সিল দিয়ে হালকা, মানে তোমার নিজের বোঝার জন্য চিহ্নিত করে নাও, সেগুলো তুমি আগে অ্যাটেম্প্ট করো। তারপরে যেগুলো একটু অজানা বলে মনে হচ্ছে বা একটু ডাউট আছে, একটু বানিয়ে লেখার প্রয়োজন আছে, সেইগুলো তুমি পরে অ্যাটেন্ড করো। এরপর রয়েছে কি, পরিষ্কার করে লিখতে হবে, মানে লেখার ক্ষেত্রে কাটাকুটি করার চেষ্টা করবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার চেষ্টা করবে। প্রশ্নের নম্বরটা খুব স্পষ্ট করে লিখতে হবে। এখানে আমি অফলাইন ক্লাসে যে মক টেস্টগুলো নিয়েছি সেখানে আমি দেখেছি যে একটা কোয়েশ্চেন নাম্বার, এই যে খাতা আছে এবং এই কোয়েশ্চেন নাম্বার এখানে যে লিখতে হচ্ছে, সেই কোয়েশ্চেন নাম্বারের ক্ষেত্রে এর বদলে বি লিখে কাটাকুটি করে সেটা এ করার চেষ্টা করা হচ্ছে, বা হিজিবিজি করে যা হোক করে এ লিখছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন না লেখাটা, এটা খুবই প্রবলেমের ফেস করতে পারো। মানে অর্থাৎ পরীক্ষক যদি বুঝতে না পারেন যে কত নম্বর দাগে তুমি প্রশ্নের উত্তর করছো, তাহলে কিন্তু পুরো উত্তরটাই তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই প্রশ্নের নম্বরটা খুব ভালো করে লিখতে হবে, পরিষ্কার করে। কাটাকুটি হয়ে গেলে কেটে তার নিচে লেখো, পাশে লেখো, পরিষ্কার করে লিখতে হবে। কোনো ওভার রাইটিং নয়, মানে একটা লেখার উপরে বুলিয়ে বুলিয়ে আরেকটা লেখার চেষ্টা করছি, এটাকে বি করার চেষ্টা করছি, এটা নয়। নেক্সট রয়েছে লেখার সময় কোথায় কি গ্রামার এবং স্পেলিং ঠিক রাখতে হবে এবং টেন্সের, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে গ্রামাটিক্যাল ভুল হলে সেখানে নাম্বার কাটবে। স্পেলিংটা খুব বেশি মিস্টেক হয়, আমি দেখেছি আমার অফলাইন ক্লাসে যারা পরীক্ষা দিচ্ছ সেখানে আমি দেখেছি স্পেলিং মিস্টেক্স হচ্ছে, সেগুলো তোমাদের একটু চেক করতে হবে। অপ্রয়োজনীয় কাটাকুটি এড়িয়ে চলো, যদিও বা কাটাকুটি হয় তো এইভাবে কাটবে, মানে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেবে। ধরো তুমি এই যে কিছু একটা লিখেছো, তাই এটাকে তুমি কাটাকুটি এইভাবে এইভাবে বিচ্ছিরি লাগে, তো এই লেখাটাকে তুমি কি করতে পারো, একটা মাঝখান দিয়ে দাগ টেনে দেবে, এটাই কাটা বোঝা যাচ্ছে। এরপর যে ব্যাপারটা মনে রাখতে হবে, প্রতিটি উত্তরের পর একটা করে লাইন ফাঁকা রাখতে হবে। সরাসরি তারপরে উত্তর আরেকটা প্রশ্নের উত্তর লেখা শুরু করবে না। যেমন এর একের দাগের এর উত্তরটা যদি তোমার এইভাবে এখানে শেষ হয়ে থাকে, তাহলে এই যে গ্যাপটা, এখানে একটা গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে একটা লাইনের মতো গ্যাপ দেবে, তারপরে দুইয়ের দাগের বি উত্তর তুমি করছো বা এর উত্তর করছো সেটা করবে। তো এইভাবে খাতাটা পরিচ্ছন্ন বজায় থাকবে। এরপর রাইটিং স্কিলের কথা বলবো। লেটার, নোটিশ, প্যারাগ্রাফ যাই লেখো না কেন, প্রত্যেকটি কিন্তু নিজস্ব ফরম্যাট রয়েছে। যেমন নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে একটা বক্সের মধ্যে লিখতে হয়, নোটিশ কথাটা বড় বড় করে ক্যাপিটালে লিখতে হয়, ডান দিকে ডেট দিতে হয়, তারপরে নোটিশের নিচে হচ্ছে স্কুলের নাম বা উপরে স্কুলের নাম দেবে, আর নিচে হচ্ছে টপিক দেবে, কী বিষয় নোটিশ হচ্ছে। এই ফরম্যাটটা তোমাকে মেনটেন করতে হবে। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কোথায় কার অ্যাড্রেস বসাবে সেই ফরম্যাটটা মেনটেন করে লিখতে হবে। তারপর কি, রাইটিংগুলো লেখার সময় সহজভাবে ভাবতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সিম্পল সেন্টেন্সে লেখো, ছোটো ছোটো বাক্যে লেখো। এখানে আমাদের ভুল কী হয়, রাইটিংয়ে অতটা পারদর্শী হয় না, একটা মাধ্যমিকের ছেলে মেয়ে খুব কম আছে যারা নিজে থেকে দুটো সেন্টেন্স লিখতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের উচিত ছোটো ছোটো সিম্পল সেন্টেন্স ভাবা এবং লেখা। কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলেই তোমরা কিন্তু ভুল করে ফেলবে। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। ম্যাঙ্গো পিকল ধরো একটা প্রসেসিং এসছে, তো ম্যাঙ্গো পিকলের ক্ষেত্রে বাক্যটা করকমভাবে লেখা যায় দেখো। ম্যাঙ্গো পিকল হুইচ ইজ মাউথ ওয়াটারিং, যেটা মুখে জল আনার একটা খাবার, ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং প্রসেসেস, এই নিম্নলিখিত পদ্ধতিতে তৈরি করা হয়। এই বাক্যটা কোনো ভুল নেই, কিন্তু এই বাক্যটা কমপ্লেক্স, যাদের ইংরেজির উপর ভালো দক্ষতা আছে তারা লিখতে পারে, ভুল হবে না। কিন্তু এই জটিল বাক্য লেখাটা আমি অ্যাভয়েড করতে বলছি তোমাদের ক্ষেত্রে। কীরকম লেখা যায় এটা, ম্যাঙ্গো পিকল ইজ এ মাউথ ওয়াটারিং ডিশ, ম্যাঙ্গো পিকল একটা মুখে জল আনা খাবার, এটা একটা বাক্য হয়ে গেল। তারপর বলবো ইট ইজ প্রিপেয়ার্ড, এটা তৈরি করা হয় ইন দ্য ফলোয়িং প্রসেসেস, এই নিম্নলিখিত পদ্ধতিতে। তাহলে জটিল বাক্য অ্যাভয়েড করে সিম্পলে লেখা যায়। আরও একটা এক্সাম্পল দেখে নাও। ফর এক্সাম্পল স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে রাখাল বালক এবং সেই বাঘ পড়ার গল্পটা, তো কীভাবে লেখা যায়। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ এ কাউবয়, একটা
রাখাল বালক ছিল, হু ওয়াজ ভেরি উইকড, যে খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, অ্যাজ যেহেতু হি রেইজড ফলস ক্রাই, সে মিথ্যে চিৎকার করে উঠতো, অফ ওল্ড অ্যাটাক, নেকড়ের আক্রমণের, অ্যান্ড মেড ফান অফ দ্য পিপল হু রাশড উইথ ওয়েপন্স লিভিং দেয়ার ওয়ার্ক টু সেভ হিম ফ্রম দ্য ওল্ডস অ্যাটাক। তো যে মানুষগুলো তাকে কাজ ফেলে রেখে তাকে উদ্ধার করতে যেত নেকড়ের আক্রমণ থেকে, তাদের উপরে সে হাসতো, মজা উড়াতো। তো এইটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স এত বড়, কীভাবে জয়েন করে করে লিখেছি আমি। এটা হচ্ছে হু দিয়ে, কানেক্টিভ ওয়ার্ড অ্যাজ দিয়ে, তারপরে হচ্ছে অ্যান্ড দিয়ে, হু দিয়ে, উইথ, তারপরে টু ইনফিনিটিভ ব্যবহার করে এতগুলো ব্যাপার এখানে যুক্ত করে সেন্টেন্সটা বড় করা হয়েছে। এটা কখন পারো? যখন তোমার ইংরেজির উপর দক্ষতা চলে এসছে। তো এই অবস্থায় তোমরা পরীক্ষায় ভুল মানে এড়িয়ে যাওয়ার জন্য কী করা উচিত? এই ব্যাপারটাকে সিম্পলে লিখবে, সিম্পল সেন্টেন্সে। এই পুরো সেম ব্যাপারটা তুমি এভাবে লিখতে পারো। কি বলছে, কি বলা রয়েছে? ওয়ান্স আপন এ টাইম, এত বড় কথা লেখার দরকার নেই। কি বলতে পারো? ওয়ান্স, একটাই শব্দ, একদা। দেয়ার ওয়াজ এ নটি বা উইকড কাউবয় ইন এ ভিলেজ, একটা বদমাইশ বা দুষ্টু রাখাল বালক ছিল একটা গ্রামে, একটা সেন্টেন্স হয়ে গেল। হি রেইজড ফলস ক্রাই অফ ওল্ডস অ্যাটাক, সে মিথ্যে চিৎকার করতো মানে নেকড়ের আক্রমণের। এরপর কি বলবে? ভিলেজার্স বা পিপল রাশ টু সেভ হিম, মানুষেরা তাকে দৌড়ে যেত বাঁচানোর জন্য, ফ্রম ওল্ডস অ্যাটাক, নেকড়ের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, লিভিং দেয়ার ওয়ার্ক, তাদের কাজটা ফেলে রেখে। এই লিভিং ব্যাপারটা হচ্ছে পার্টিসিপল, ভার্বের সাথে আইনজি যুক্ত করে, ঠিক আছে? তো এটা ব্যবহার করতে পারে, এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়। এরপর রয়েছে দে ওয়েন্ট উইথ ওয়েপন্স ইন হ্যান্ড, তারা হাতে করে অস্ত্র নিয়ে যেত। নেক্সট রয়েছে দ্য কাউবয় মেড ফান অফ দেম, রাখাল বালক তাদেরকে নিয়ে মজা উড়াতো। তাহলে এই ব্যাপারটা দুরকমভাবে লেখা যায়, জটিল করে, সহজ করে। তোমরা করবে কি? সহজ করে লিখবে, যাতে করে ভুলটা এড়িয়ে যাওয়া যায়। শেষ 5-10 মিনিট পুরো প্রশ্নপত্র একবার ভালো করে পড়ে দেখে নেবে, কোথায় কোনো উত্তর বাদ পড়েছে কিনা বা তুমি কিছু ভুল করেছে কিনা। কোনো প্রশ্ন ছাড়বে না, সেই সম্পর্কিত যতটুকু জানো লিখে আসবে, কিছুটা নম্বর অন্তত পাবে। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। এরপর দেখো ইম্পর্টেন্ট টপিকস ফর 2026। সবচেয়ে প্রথমে তোমাদের থাকবে প্রোজ বা গদ্য, এটা থেকে আসছে 12 নম্বর। এখানে তোমাদের জন্য এবছর যাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটো খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবং তারপরে যদি গুরুত্বপূর্ণ কাউকে বলি সেটা হচ্ছে ফাদার্স হেল্প। তো প্রথম দুটো খুব ভালো করে যাবে, এখান থেকে যত রকমের কোয়েশ্চেন দাফান্দাতের বই থেকে বা টেস্ট পেপার থেকে পেয়েছো সবগুলো ভালো করে প্রিপেয়ার করে যাবে, এবং দেখবে যে তুমি লিখতে পারছো কিনা। বিশেষ করে যেখানে ওয়ান লাইনে উত্তর দিতে হয় সেই জায়গাটা, সবাই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এমসিকিউ সবাই পারছে, কিন্তু যে জায়গাটা ডিফারেন্স করে দেবে তোমার নম্বরের সাথে অন্যজনের নম্বরে, সেটা হচ্ছে যে 1 লাইনের বা 1.5 লাইনের উত্তর লেখা, সেইটা সবাই ভালো করে বাক্যটা লিখতে পারে না। এরপর রয়েছে ভার্স বা কবিতা থেকে, এখান থেকে 8 নম্বর কভার করছে। তো এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে স্নেল, এই কবিতার থেকে যত রকম কোয়েশ্চেন হয় সেটা করে যাবে। যেমন হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুক কিসের সাথে আটকে থাকে? ওয়াই ডাজ নট দ্য স্নেল ফিয়ার টু ফল, শামুকটা পড়ে যাওয়ার ভয় পায় না কেন? হোয়াট আর দ্য ডেঞ্জার্স দ্য স্নেল ফেস, কী বিপদ সে সম্মুখীন হয়? হোয়াট ডাজ দ্য স্নেল ডু উইথ দ্য স্লাইটেস্ট টাচ টু ইস হর্ন, তার সুরগুলোতে হালকা টাচ করলে সে কী রিয়াক্ট করে? এই সমস্ত প্রশ্ন। তারপর রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, এটাও এরপরে গুরুত্বপূর্ণ কবিতা। এবং শেষে রয়েছে ফেবল, যেভাবে সাজানো হয়েছে গুরুত্বটা সেইভাবেই কিন্তু পরপর দেখবে। প্রথমে স্নেল রয়েছে মানে এটা গুরুত্বপূর্ণ বেশি, তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি মানে তারপরে গুরুত্ব, আর শেষে যে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার সেটা হচ্ছে দ্য ফেবল। এরপর হচ্ছে আনসিন, আনসিনে 20 নম্বর আসবে। এবার আনসিনের ক্ষেত্রে কী আসবে সেটা বলা খুবই মুশকিল, কারণ এত রকমের টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন কিন্তু আসতে দেখা গিয়েছে। তবে তার মধ্যে থেকেও যদি তোমাদের আমি সিলেক্টিভ কিছু বলতে চাই, সেটা হচ্ছে বছরের 2025-এর কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাস থেকে শুরু করে এবং সে বছরের শেষের 1-2 মাস আগে পর্যন্ত যত ঘটনা ঘটেছে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এই সময়কার ঘটনাগুলো কিন্তু নর্মালি পেপার থেকে তুলে দেয় আনসিন হিসেবে। তো সেইগুলো তোমরা একটু খেয়াল করলে আনসিন কমন পেতে পারো। এছাড়া আনসিনটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে নাম্বার হয়, আর যত বেশি আনসিন সলভ করবে টেস্ট পেপার থেকে বা যে কোনো বই থেকে, প্র্যাকটিসের বই রেন মার্টিন বা দাফান্দাত বই থেকে, তত তোমাদের বেনিফিট হবে। তো এখানে কিছু সিলেক্টিভ টপিক তাও রেখেছি, সেটা দেখে যেতে পারো। যেমন আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আগস্ট সেপ্টেম্বরে সংগঠিত হয়েছে 2025-এ, যেটা ভারতীয় মেয়েরা জয় করেছে, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্যাসেজ দিয়ে দিতে পারে। পলিউশন টাইপস, মানে বিভিন্ন রকমের পলিউশন, এটা তো সবসময় জন্য ইম্পর্টেন্ট, পলিউশন বেড়েই চলেছে। এরপর রয়েছে এআই, যেটা এখন অনেক বেশি চর্চার মধ্যে রয়েছে, এআই ব্যবহার করে অনেক কিছু করা যায়। এরপর রয়েছে হেভি রেইনফল ইন কলকাতা বা নর্থ বেঙ্গল বা ফ্লাড ইন পাঞ্জাব। এরপর রয়েছে সাইক্লোন ইন মন্টানা, 2025 অক্টোবরে ঘটেছে। এরপর হকি ইন্ডিয়াস 100 ইয়ার্স সেলিব্রেশন, 100 বছরের ভারতের হকির ইতিহাস, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। তো এই সমস্ত টপিকগুলো দেখে যেতে পারো। মাধ্যমিক পরীক্ষায় আনসিন থেকে মোট 20 নম্বর থাকবে, যার মধ্যে 6টা কোয়েশ্চেন এমসিকিউ এটা। তারপর রয়েছে লং আনসার টাইপ 4টে কোয়েশ্চেন, যেখানে 8 নম্বর ক্যারি করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে নাম্বারটা ভাগ হয়ে যাবে, অনেক বাচ্চা পারে না বাট ছেড়ে দেয়। তো আনসিনের মধ্যে থেকে লাইনগুলো থেকে ইনফরমেশান নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
আর রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট সহ 3টে, এখানে 6 নাম্বার, মানে ট্রু ফলস, একটা ট্রু ফলস আইডেন্টিফিকেশন করতে হবে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এই হচ্ছে টোটাল 20 নম্বর। তো এখানে দেখো বেস্ট মেথড টু সলভ আনসিন সলভ করার জন্য বেস্ট মেথডটা একটু সাজেস্ট করছি। প্রথমে প্যাসেজটি দ্রুত পড়ে নেবে, স্কিম অ্যান্ড স্ক্যাম, মানে এখানে হচ্ছে অলস পড়া নয়, দ্রুত ব্যাপারগুলো পড়ে নেওয়া, কী কী আছে স্ক্যান করার মতো। এবার খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখে নাও, প্রথমে পুরো প্যাসেজটি পড়তে হবে এবং এই পড়ার সাথে সাথে মূল বিষয়টি বুঝে নিতে হবে। মানে তুমি যখন লাইনটা পড়ছো তখন তোমার যেন এটা মাথায় চলে যে কী পড়ছি আমি, এর মানেটা কি, এটা বুঝে বুঝে পড়া। মানে এমন নয় যে এবিসিডি আমি পড়ে যাচ্ছি অহেতুক, মানে কোনো মানে না বুঝেই শুধু পড়ে যাচ্ছি, এই পড়াটা সময় নষ্ট হবে, কিছু বুঝবে না, আবার পড়তে হবে, খুঁজতে হবে উত্তর। তো বুঝে বুঝে পড়ো। এবার বুঝে পড়ার সময় তথ্যমূলক বাক্যগুলোকে দাগ দেবে বা তুমি মানে লক্ষ্য করবে কী কী ব্যাপার প্রশ্ন হয়, যেমন কি ঘটেছে, কখন কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কতজন মানুষ আহত হয়েছে বা কী, এই সমস্ত ডেটাগুলো, সংখ্যা এবং ফুল ফর্ম, এসব দিয়ে প্রশ্ন হয়। এগুলো তোমাকে পড়ার সময় চিহ্নিত করতে হবে যাতে করে যখন কোয়েশ্চেনে চোখ যাবে তখন সরাসরি আনসারে কোথায় সেটা আছে সেটা তুমি খুঁজে পেতে পারো। এরপর হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স, আনসিন পড়ার পরে কোয়েশ্চেনের দিকে চোখ যাবে, এতে তুমি বুঝে যাবে যে কী ধরনের তথ্য প্যাসেজ থেকে খুঁজতে হবে। এরপর কি ওয়ার্ডসগুলো বের করে প্রত্যেকটা প্রশ্নর কি ওয়ার্ডসগুলো প্যাসেজের সাথে সাথে মিলিয়ে দেখো। কি ওয়ার্ডস মানে সেই শব্দ বা তথ্য যা প্যাসেজে খুঁজে পাবে সহজে, তার মানে এই ব্যাপারটাকেই বলা রয়েছে। এরপর হচ্ছে উত্তরের মধ্যে অপ্রয়োজনীয় বাক্য যোগ করা যাবে না, যতটা সম্ভব প্যাসেজের বাক্য ব্যবহার করে লেখো। এবার উদাহরণ সহ একটু এখানে দেওয়া রয়েছে যে কীভাবে প্রশ্ন হচ্ছে কীভাবে উত্তরটা লিখবে দেখে নাও। ফর এক্সাম্পল, দ্য লায়ন ইজ এ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমাল ফাউন্ড ইন মেনি পার্টস অফ এশিয়া। সিংহ একটা শক্তিশালী অ্যানিমাল যেটা কিন্তু পাওয়া যায় এশিয়ার বিভিন্ন অংশে, এশিয়া মহাদেশে। এই যে লাইনটা পড়লাম এটা কার সম্বন্ধে বলেছে, সিংহ নিয়ে। এবার সিংহ কেমন একটা প্রাণী, স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, কেমন প্রাণী এটা তুমি মার্ক করলে, কোথায় পাওয়া যায় এটা দিয়ে প্রশ্ন হবে। তো এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায়, এটা তুমি পড়ার সময় একটু নজর মানে রাখলে বা হাইলাইট করলে। ইট ইজ নোন ফর ইটস বিউটিফুল মেন, এই প্রাণীটাকে জানা হয় তার সুন্দর মেন বা যে কেশর লোম রয়েছে ঘাড়ে সেটার জন্য। মেন কোট অ্যান্ড শার্প হান্টিং স্কিলস, মানে খুব তীক্ষ্ণ শিকারীর দক্ষতা, এটার জন্য তার পরিচিত। নেক্সট হচ্ছে লায়ন্স আর এন্ডেঞ্জার্ড, সিংহ কিন্তু বিপদ সংকুল প্রাণী হয়ে গেছে, বিলুপ্ত প্রায় হতে যাচ্ছে। কী কারণে, ডিউ টু দ্য হ্যাবিটেট লস, এদের বাসস্থানটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড পোচিং মানে হচ্ছে চোরা শিকার। তাহলে এখান থেকে কী হাইলাইট করবে যে কেন এটা এন্ডেঞ্জার্ড প্রাণী হচ্ছে। দেখো ডেঞ্জার মানে বিপদযুক্ত, পরীক্ষায় পড়ে যদি বুঝতে না পারো তো এইভাবে মানেটা বোঝার চেষ্টা করো। ডেঞ্জার মানে কি বিপদ, এন্ডেঞ্জার মানে বিপদগ্রস্ত করে তোলা হয়েছে। তো এখানে সেটা একটা বিলুপ্তির পথে বা বিপদের মধ্যে রয়েছে এমন একটা প্রাণী, এবং কেন সেটা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে তারা, মানে মানুষের অত্যাচারে জঙ্গল কমে আসছে। আর কি পোচিং মানে চোরা শিকার। এরপরে হচ্ছে কনজারভেশন এফোর্টস আর বিং মেড টু প্রোটেক্ট দেম, কনজারভেশন মানে সংরক্ষণ চলছে, এফোর্টস মানে চেষ্টা তাদেরকে প্রোটেক্ট করার জন্য। এইটুকু ধরো একটা অংশ রয়েছে। এবার প্রশ্নটা কীভাবে হতে পারে, তুমি কীভাবে উত্তরটা লিখবে দেখো। ওয়্যার আর লায়ন্স ফাউন্ড, সিংহ কোথায় দেখা যায়, তাহলে আমি বলেছিলাম কি কখন কোথায়, এটা হাইলাইট করবে পড়ার সময়। তো কোথায় খুঁজে পাওয়া যায়, তাহলে উত্তর হচ্ছে বিভিন্ন অংশ এশিয়া মহাদেশে। তাহলে লায়ন্স আর ফাউন্ড, সিংহ দেখা যায় ইন মেনি পার্টস অফ এশিয়া, সিম্পল আনসার হয়ে গেল। নেক্সট রয়েছে ওয়াই, কেন, কোথায় এবং কেন। আর লায়ন্স এন্ডেঞ্জার, কেন সিংহ বিপদসংকুল প্রাণী। লায়ন্স আর এন্ডেঞ্জার ডিউ টু মানে জন্য, হ্যাবিট্যাট লস অ্যান্ড পোচিং, বাসস্থানের হারিয়ে যাচ্ছে, বাসস্থান কমে যাচ্ছে এবং চোরা শিকারের জন্য। এরপর দেখো ট্রু ফলস, যেখানে 6 নম্বর কভার করছে, খুবই গুরুত্বপূর্ণ। টি বা এফ মানে ট্রু বা ফলস হলে যা হবে সেটা পরিষ্কার করে বক্সের মধ্যে লেখো। ট্রু হলে টি লিখবে, কিন্তু টি লিখে এফ করার চেষ্টা করবে না, বা ফলস হলে এফ লিখে সেটাকে টি করার চেষ্টা করবে না। অনেকে আমি দেখেছি কী করে, এইভাবে একটা টি করলো, এইবার সেটা পরে রিয়েলাইজ করলো যেটা ফলস হবে, তাই তখন এটাকে এফ করার চেষ্টা করে এইভাবে। এইটা একদম সম্পূর্ণ রং মেথড। বা অনেকে প্রথমে এফ লিখেছে, তবে এটাকে পরে ভাবলো যে এটা ফলস হবে না, ট্রু হবে, তখন এটাকে এইরকম কাটবে আর এইদিকে জুড়ে দেবে, এটা ট্রু। তো এইটাও রং প্রসেস। যা ভুল হয়েছে এইভাবে ক্রস করবে, করে পাশে দরকার হয় পেন্সিল দিয়ে বক্স করবে, করে পরিষ্কার করে লিখবে ট্রু বা ফলস। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু ট্রু বা ফলস আইডেন্টিফাই করলে হবে না, তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট মানে যার উপরে ভিত্তি করে তুমি বলছো যে এটা ট্রু বা ফলস, সেটা কিন্তু আনসিন প্যাসেজ থেকে সরাসরি তুলতে হবে। তো এখানে কি বলেছে, সেটা ট্রু বা ফলসের উত্তর দেওয়ার পর প্যাসেজের কোন লাইন বা তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হলো তুমি ট্রু বা ফলস বললে, সেটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট সরাসরি প্যাসেজ থেকে তুলে আনতে হবে, যেটা কিনা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ইনভার্টেড কমার মধ্যে, কারণ ওটা তোমার নিজের কথা নয়, তাই তুমি ইনভার্টেড কমার মধ্যে লাইনটা তুলবে। যেমন লায়ন্স আর ফাউন্ড অনলি ইন আফ্রিকা, লায়ন শুধু আফ্রিকায় পাওয়া যায় অনলি, তো এটা তো ফলস, কারণ ওখানে বলেছিল আফ্রিকার এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে, তাই এটা ফলস বললে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওখান থেকে কি, লায়ন্স আর ফাউন্ড ইন মেনি পার্টস অফ এশিয়া, এটাই বলে দিচ্ছে সিংহ এশিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আর এখানে বলেছিল সিংহ শুধু আফ্রিকায় পাওয়া যায়, তাই এটা ফলস। নেক্সট হচ্ছে লায়ন্স আর এন্ডেঞ্জার্ড বিকজ অফ হ্যাবিট্যাট লস, সিংহ এন্ডেঞ্জার্ড কারণ হ্যাবিট্যাট লস হয়ে যাচ্ছে, এখানে একটা কারণ উল্লেখ করেছে, এটা তো ট্রু। তাই সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবে, লায়ন্স আর এন্ডেঞ্জার্ড ডিউ টু হ্যাবিট্যাট লস অ্যান্ড পোচিং, হ্যাবিট্যাট লসের মধ্যে রয়েছে, এই লাইনটা প্রমাণ করছে যে এটা ট্রু। তো এইভাবে আনসিনের উত্তরগুলো করতে হবে।
এটা গেলো আনসিনের ব্যাপার। এরপর হচ্ছে রাইটিংয়ের সাজেশনস। তো এক্ষেত্রে আমরা কয়েকটা রাইটিং এখানে রেখেছি, সেগুলো দেখে নাও। প্রথমে ইনফর্মাল লেটার, আগের বারে ফর্মাল লেটার এসেছিল, এবছর ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা আছে। তো কী কী লেটার করে যেতে পারো? লেটার টু ফ্রেন্ড আর ব্রাদার আর সিস্টার, সেটা বিভিন্ন টপিকে হতে পারে। প্ল্যান আফটার মাধ্যমিক এক্সামিনেশন, এটাও গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পরীক্ষার পরে তুমি কী করবে এই বিষয়ে বন্ধু বা কোনো কাউকে কাজিনকে চিঠি লিখে জানাতে বলতে পারে, মানে ইনফর্মাল। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং অ্যাবাউট ইউর ভিজিট টু এ মিউজিয়াম, তুমি একটা মিউজিয়ামে গেছো বা টু এ হিস্ট্রিক্যাল প্লেসে গিয়েছো, কোনো একটা জায়গায়, সেটা সম্বন্ধে তোমার মানে যে এক্সপিরিয়েন্স, যে অনুভূতি, সেটা তুমি বন্ধুকে শেয়ার করছো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড বাই অ্যাডভাইসিং হিম অর হার টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ অর হার লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্ট অ্যাজ পসিবল। তোমার মানে বন্ধুকে লিখবে চিঠি, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তাকে এই উপদেশ দিয়ে যে তোমার এলাকায়, মানে বন্ধুটার এলাকায় কোনো পাবলিক লাইব্রেরি থাকলে সেখানে মাঝে মধ্যে যেতে, সেটা পড়ার অভ্যাস হবে, বিভিন্ন বই পাবে, তাতে তার হেল্প হবে, মানে ডেভেলপমেন্ট হবে। Next, write a letter to your younger brother or friend by advising him about the addiction of social media or not to waste time on smartphone. খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডিকশান, এটাকে কমানোর জন্য বা ফোনের উপরে বেশি টাইম স্পেন্ড না করার জন্য এই উপদেশ দিয়ে বোনকে বা বন্ধুকে, ভাইকে চিঠি লিখতে বলতে পারে। রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু রিড অ্যান ইংলিশ নিউজ পেপার ডেইলি, প্রতিদিন কোনো না কোনো ইংরেজি পেপার পড়ার জন্য উপদেশ দিয়ে তুমি চিঠি লিখতে পারো যে এই পড়লে ভালো হবে, নতুন শব্দ জানতে পারবি, খবর জানতে পারবি, শিক্ষামূলক জিনিস জানতে পারবি, ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে রাইট লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, তুমি সম্প্রতি একটা বই পড়েছো, এই বিষয়ে বন্ধুকে জানাও বইটা কার লেখা, কত দাম, এবং বইটা কোত্থেকে সংগ্রহ করেছো, বইটা টপিক কী, ক্যারেক্টার্স কী, কোন ঘটনা তোমাকে ভালো লেগেছে, ইত্যাদি ইত্যাদি, তুমি কী শিখেছো, এইসব। তাহলে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট টপিক লেটার রাইটিংয়ের ক্ষেত্রে। এরপর আছে নোটিস। এবছর তো অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিস আসবে বলে আমার মনে হয়েছে। তো নোটিস রাইটিংয়ের ফর্ম্যাটটা খুব ভালো করে ফলো করবে, এবং এখানে দেখে নাও কী কী টপিকের উপরে করে যেতে পারো। ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, এক্ষেত্রে মিউজিক কম্পিটিশন হলো একই রকমের ফর্ম্যাটে হবে, শুধু মিউজিকের ব্যাপারগুলো একটু বলতে হবে সেখানে, বা কুইজ কম্পিটিশন হতে পারে। নেক্সট হচ্ছে লাইব্রেরি ওপেন হবে একটা, লাইব্রেরিতে বিভিন্ন সদস্যকে বলছো যে বই সবাই দান করতে বা টাকা পয়সা ডোনেট করতে, লাইব্রেরিটা ওপেন হবে, এটা বলে নোটিস লেখা। নেক্সট আছে ফ্লাড ভিকটিম, মানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ফান্ড রেইজ হবে স্কুলে, বা ঝড়, আর্থকোয়েক বা ফ্লাড যেটা বলা আছে, এই সমস্ত প্রাকৃতিক মানে ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটিস, এসবের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের জন্য একটা ফান্ড রেইজ হবে। তোমরা টাকা পয়সা, কম্বল, পোশাক, যে যা খুশি দিয়ে হেল্প করতে পারো, এটা চেয়ে একটা নোটিশ লেখা। হচ্ছে এডুকেশনাল ট্যুর ইন হিস্টোরিক্যাল প্লেস বা সায়েন্স সিটি, এডুকেশনাল ট্যুর হবে স্কুল থেকে, সব বাচ্চাকে বলবে যে ওই তারিখে আমাদের স্কুল থেকে এই জায়গা নিয়ে যাওয়া হচ্ছে, এত টাকা করে পার হেড, এবং বাসে করে যাওয়া হবে বা এতে করে যাওয়া হবে, সকালে এত সময় উপস্থিত হতে হবে, তোমরা যারা যেতে ইচ্ছুক তারা এই স্যারের কাছে টাকা জমা দাও এই তারিখের মধ্যে, এইসব বলে একটা নোটিশ দিতে হবে। তাতে যারা যারা যাবে তারা নাম নথিভুক্ত করবে। নেক্সট হচ্ছে অ্যানুয়াল ম্যাগাজিন পাবলিশ হবে স্কুলে, তার জন্য লেখা, ছবি ইত্যাদি জমা করো, এটা বলে। ট্রি প্লান্টেশন বা ইকো ক্লাব, এই সমস্ত অনুষ্ঠান ঘটবে স্কুলে, তার জন্য অংশগ্রহণ করো, স্কুলের ছেলে মেয়েদের জানাতে হবে, তাই নোটিশ লেখো। ব্লাড ডোনেশন বা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হবে স্কুলে বা ক্লাবে, সেজন্য সবাইকে জানাও, নোটিশ লেখো। নট টু ব্রিং মোবাইল ফোন ইন স্কুল, এই বিষয়ে নোটিশ লেখো। তো এই সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ করে যাবে। এরপর হচ্ছে প্রসেস রাইটিং, প্রসেস মানে প্রিপারেশন। তো এক্ষেত্রে কি, বিল্ডিং কনস্ট্রাকশন মানে বাড়ি নির্মাণ পদ্ধতি, স্কুল ম্যাগাজিন পাবলিশ কীভাবে হচ্ছে সেটা প্রথমে নোটিশ পাবলিশ করতে হচ্ছে, তারপর সবাই কালেক্ট করছে, লেখা জমা করতে হচ্ছে, সেগুলো প্রুফ রিড করতে হচ্ছে, চেক করা হচ্ছে, পাবলিশার কাছে দেওয়া হচ্ছে, তারপর ফাইনালি ম্যাগাজিন পাবলিশ হচ্ছে, এই যে প্রসেসটা সেটা বর্ণনা করতে হতে পারে। প্রিপারেশন অফ টি, চা তৈরি করা, মেকিং ম্যাঙ্গো পিকল, প্রিপারেশন অফ পটেটো চিপস, তারপর আছে হাউ প্লান্ট গ্রোজ, গাছপালা কীভাবে বৃদ্ধি হয়, ছোটো থেকে চারা গাছ থেকে রোপণ করা শুরু করে। প্রসেসিং প্রচুর জিনিস আছে, একটা ফর্মেট মনে রাখলেই হবে, সেটা হচ্ছে প্রথমে দুটো লাইন ইন্ট্রোডাকশনের জন্য দেবে যে এই খাবারটা এই টেস্টি জিনিস, খুব জনপ্রিয়, এটা এইভাবে তৈরি করা হয়, প্রথমে দুটো লাইন বলে দিলে, তারপরে এটাকে অ্যাট ফার্স্ট এই করতে হবে, দেন এই করতে হবে, এইভাবে প্রসেসটা ডিসক্রাইব করবে। তো সেই ক্ষেত্রে সাবজেক্টটা বসানোর পরে ইজ বা আর বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, এটা করলেই প্রসেসিং হয়ে যাবে সব বাক্য। যেমন ম্যাঙ্গো পিকলের ক্ষেত্রে বলবো যে ম্যাঙ্গো অ্যাট ফার্স্ট ম্যাঙ্গোস, তাহলে ম্যাঙ্গোস বলছে অনেকগুলো, তাই ইজ হবে না, এখানে আর হবে, ম্যাঙ্গোস আর বট ভিতরি ফ্রম দ্য মার্কেট, হয়ে গেল একটা বাক্য। তারপরে সেগুলোকে ক্লিন করা হয়, দেন ম্যাঙ্গোস আর ক্লিন বা রটেন ওয়ান্স আর সেপারেটেড, পচাগুলো বাদ দেওয়া হয়, এই সমস্ত এই সেন্টেন্সেই চলবে এই স্ট্রাকচারে। নেক্সট রয়েছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, তো কয়েকটা স্টোরি এখানে দেওয়া রয়েছে। স্টোরি রাইটিং তো জানো, সিম্পল পাস্ট টেন্সে লেখা হয় বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায় স্টোরি রাইটিং। তো এক্ষেত্রে কয়েকটা টপিক এনে রেখেছি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, দেখে নাও। দ্য ডগ অ্যান্ড হিজ শ্যাডো, দ্য ক্লেভার ক্রো অ্যান্ড ফুলিশ ফক্স, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড ফুলিশ ক্রো, ক্যারেক্টার চেঞ্জ করে দেয় মাঝে মধ্যে। দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রেন, হেয়ার অ্যান্ড টর্টয়েস রেস, শেফার্ড বয় অ্যান্ড ওল্ড, ফার্মার অ্যান্ড হিজ আইডল সন্স, লায়ন অ্যান্ড দ্য মাউস, সোলজার অ্যান্ড দ্য বার্ড সেলার, মানে ফ্রিডম সেই গল্পটা। তারপরে রয়েছে থার্স্টি ক্রো অ্যান্ড পিচার, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, ট্রেন অ্যান্ড রেড টি শার্ট, ক্যাপ সেলার অ্যান্ড মানকিজ।
গল্পের ক্ষেত্রে অনেক টপিক আছে, অনেক ভালো ভালো গল্প দিতে পারে। তো মোটামুটি গল্পের ফর্ম্যাটটা জেনে গেলে যা গল্প আসুন না কেন পয়েন্ট পড়ে দেখে লিখতে পারো। বেল দ্য ক্যাট বা ফুলিশ ক্রো অ্যান্ড মিট, তারপরে রয়েছে টাইগার অ্যান্ড দ্য ক্লেভার শেফার্ড, এই সমস্ত গল্প। এবার একটা জিনিস এখানে বলি, গল্পের ক্ষেত্রে যে হিন্টসগুলো দেওয়া থাকে সেটা তো খুবই সামান্য, সেইটা নিয়ে বাক্য বানালে কিন্তু খুব অল্পের মধ্যে গল্পটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কী করবে, গল্পের মাঝে মাঝে এই হিন্টসগুলো নিয়ে বাক্য বানানোর মাঝে মাঝে নিজে থেকে একটা করে মানানসই বাক্য ইনক্লুড করার চেষ্টা করবে। নেক্সট রয়েছে বায়োগ্রাফি, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট এবছরের জন্য, এটা প্যারাগ্রাফের মধ্যেই পড়ছে। তো সৌমিত্র চট্টোপাধ্যায়, নন্দলাল বসু, মাওলানা আবুল কালাম আজাদ, বিভিন্ন অন্যান্য ব্যক্তিরও বায়োগ্রাফি দিতে পারে। বায়োগ্রাফি আমি ফরম্যাট আছে, এটাও ক্লাসে করেছি, যারা অফলাইন ক্লাস করেছো। তো যারা অনলাইন এই মুহূর্তে দেখছো তাদের জন্য ছোট্ট একটু টিপস দিতে পারি। সেটা হচ্ছে কি, বায়োগ্রাফির ক্ষেত্রে প্রথমে বলবে এই লোকটি কে, যে লোকটির বায়োগ্রাফি দেওয়া হয়েছে সে কোন প্রফেশনের সাথে যুক্ত, হি ইজ আ ফেমাস প্লেয়ার, ফেমাস ক্রিকেটার, ফেমাস সিঙ্গার, ফেমাস অথর, এসব বলে দেবে। তারপরে বলবে তার জন্ম হয়েছে এত তারিখে এই জায়গায়, তার বাবা মার নাম এই, তার শিক্ষা এই, তার এই ক্যারিয়ার, তার এই কারণে বিখ্যাত, তাই সে এই পুরস্কার পেয়েছে এবং এই সময়ে তার মৃত্যু হয়েছে। এই হচ্ছে বায়োগ্রাফি। এবছরের জন্য নোটিস, স্টোরি, প্রসেসিং, বায়োগ্রাফি এই কটা গুরুত্বপূর্ণ। এরপর দেখে নাও মাধ্যমিকে ইংরেজি প্রশ্ন কেমন হয়, এ বিষয়ে একটু তোমাদের আইডিয়া স্বচ্ছ থাকা দরকার। দেখো, এটা হচ্ছে 2024 সালে ইংরেজি প্রশ্নপত্র। এখানে সাল লেখা রয়েছে, তোমাদের 2026 থাকবে এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে লেখা থাকবে এবং তার নিচে ঠিক সময়টা উল্লেখ থাকবে, 3 ঘন্টা 15 মিনিট। এরপর রয়েছে সেন্টার, কোথায় পরীক্ষার সিট পড়েছে সেই সেন্টারের নাম লেখার জায়গা থাকবে। এখানে তোমাদেরকে লিখতে হবে কিনা এটা পরীক্ষক মানে ক্লাসের মধ্যে বলে দেবেন, তোমরা জেনেও নেবে যদি কোনো ডাউট থাকে। এদিকে রয়েছে কোয়েশ্চেন এবং তার নাম্বার কত হয়েছে এটা টিচার বসাবেন, যিনি খাতা দেখবেন। এখানে তোমাদের কোনো কিছু করার জায়গা নেই ফার্স্ট পেজে এই অংশে। এরপর তোমাদের যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে খুব ভালো করে অ্যাডমিট দেখে দেখে রোল নাম্বারটা এখানে লিখবে পরিষ্কার করে, তারপরে তোমাদের নাম লিখবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। আনসার অল দ্য কোয়েশ্চেন, সব প্রশ্ন উত্তর দেবে ইন দ্য স্পেস প্রোভাইডেড, যে জায়গাটা দেওয়া রয়েছে তোমার উত্তর লেখার জন্য সেখানে তোমাকে লিখতে হবে। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য আনসার, উত্তরের জন্য যথেষ্ট জায়গা দেওয়া আছে। হাউএভার, যাই হোক, এক্সট্রা শিটস উইল বি সাপ্লাইড, এক্সট্রা শিটস বা পেপার তোমাকে দেওয়া হবে বাই দ্য ইনভিজিলেটর ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয়। তো তোমাদের উচিত ওইটুকুর মধ্যে ধরিয়ে দেওয়া, কিন্তু বাই চান্স যদি না হয় তাহলে এক্সট্রা পেজ তোমাদের দেওয়া হবে। এরপর হচ্ছে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, মানে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হবে বা গুরুত্ব দেওয়া হবে সেই সমস্ত ছাত্রদের যাদের উত্তরগুলো ব্রিফ থাকবে এবং টু দ্য পয়েন্ট থাকবে, ফালতু বকেনি। আর মার্কস উইল বি ডিডাক্টেড, মার্কস কাটা হবে ফর স্পেলিং মিস্টেক্স, যদি তোমাদের বানান ভুল করো তাহলে নাম্বার কাটা হবে। আনটাইডিনেস, অপরিচ্ছন্ন থাকে তাহলেও নাম্বার কাটে, এবং ব্যাড হ্যান্ড রাইটিং, যদি পরীক্ষককে দেখে ভুরু খোঁজ করতে হয় যেটা কী লিখেছে বাচ্চা এবং অনেকটা সময় যে যায় সেখানে আটকে যায় চোখ, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে বা পরীক্ষকের অসন্তুষ্টি হবে যিনি চেক করবেন খাতা, তো সেটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে, এগুলো অ্যাভয়েড করবে। এরপর তোমাকে কোন সেকশনে কী আছে সেটা বলে দেওয়া রয়েছে। সেকশন এতে রয়েছে রিডিং কম্প্রিহেনশন 20 নম্বরের সিন, আর রিডিং কম্প্রিহেনশনে 20 নম্বরের আনসিন। সেকশন বিতে রয়েছে গ্রামার ভোকাবুলারি 20 নম্বর, সেকশন সিতে রয়েছে রাইটিং সেকশন, সেকশন ডিতে রয়েছে সাপ্লিমেন্টারি, এটা তোমাদের জন্য নয়। এরপর রয়েছে এক্সামিনার সিগনেচার, যিনি এক্সামিনার পরীক্ষার হলে যে টিচার রয়েছেন তার সাইন থাকবে এখানে। তারপরে স্ক্রুটিনার সিগনেচার, তারপরে পোস্ট এক্সামিনার সিগনেচার, হেড এক্সামিনার সিগনেচার, এটা পরে পরে হবে, তোমাদের কিছু করার দরকার নেই। এরপর যেখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে পরের পেজে, সেকশন এতে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটাতে 20 নম্বর। এখানে তোমাদের প্রথমেই প্রোজ থেকে যে কোনো একটা অংশ তুলে দেওয়া থাকবে, যদি ফাদার সেল থেকে আসে বা যে কোনো গল্প থেকে আসে, রানাওয়ে কাইট থেকে, তাহলে সেই অংশটা এখানে টুকে দেওয়া থাকবে। তারপরে সেটা পড়ে তোমাকে কোশ্চেন করতে হবে। এবারে সিন যেহেতু অনেকের জানা আছে তাই সরাসরি কোশ্চেন আনসার করতে পারো, করার সময় প্রবলেম হলে তোমার সিনে যেতে চাও, আর যাদের সিন ভালো করে পড়া নেই তাদের কিন্তু পড়ে উত্তর করতে হবে। তো এইভাবে প্রথমে রয়েছে 5টা কোয়েশ্চেন থাকবে, যেখানে 4টে অপশন থাকবে, যার মধ্যে একটা তোমাকে টিক দিতে হবে, এটা এমসিকিউ। এখানে তোমরা যেটা করবে, আনসার যেটা হবে সেটা টিক দেবে, প্লাস সেই আনসারটা এখানে লিখবে। আনসারটা লেখার সাথে সাথে তোমাকে এই দাগ নম্বরটা দিতে পারো, নাও দিতে পারো, কারণ এটা সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে যে হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস সামুয়েল ওয়াজ টিচিং ম্যাথমেটিক্স, দাগ নম্বরটা দেওয়ার দরকারও নেই, না দিলেও চলবে, তবে উত্তরটা এখানে লিখবে। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এখানে 3 নম্বর থাকবে, একটা বাক্যের কিছুটা অংশ দেওয়া থাকবে, বাকি ইনফরমেশন তোমাকে লিখতে হবে। এবার দেখতে পাচ্ছ কতটা জায়গা এখানে দেওয়া রয়েছে, যথেষ্ট, তোমাকে অল্প জায়গা লাগবে, পেজ নেওয়ার প্রয়োজন নেই। সি এর দাগে রয়েছে ট্রু ফলস, এখানে 4 নম্বর রয়েছে, 2টো ট্রু ফলস। তো ট্রু ফলস কোশ্চেনগুলো এভাবে থাকবে, প্রথমে 1 নম্বর সি এর দাগের 1 কোশ্চেন রয়েছে, এটা পড়ে যদি তোমার মনে হয় এটা ট্রু বা ফলস, তাহলে এই যে বক্স রয়েছে সেখানে ট্রু লিখবে, বক্সের বাইরে যেন না যায়, বক্সের মধ্যে লেখার চেষ্টা করবে ট্রু বা ফলস, টিটা বা এফটা। আর নিচে সাপোর্টিং সেন্টেন্সের জায়গায় সেই আনসিন বা সিন থেকে সেই অংশটা তুলে দিয়ে এখানে লিখবে যে কোন বাক্যটা ওখান থেকে বলে দিচ্ছে যে এটা সত্যি নয়, এটা ফলস বা এটা ট্রু। এরপর কবিতা থেকে 8 নম্বর থাকে, প্রথমে যে কবিতাটা আসবে সেটা একবার পড়ে নেবে, বা এটা তো সারা বছর পড়ে যাচ্ছে, এটা না পড়লেও অনেকে চলে, সরাসরি কোয়েশ্চেনে চলে আসবে যাদের ভালো করে টেক্সট পড়া আছে। তো এখানে প্রথমে এমসিকিউ থাকে, টিক দ্য কারেক্ট আনসার, 4টের মধ্যে যেটা হবে সেটা টিক দেবে। এরপর বি এর দাগে রয়েছে কোয়েশ্চেন, এটা 2টো প্রশ্ন রয়েছে, 4 নম্বর 2 নম্বর করে, তো এই ক্ষেত্রে 1-2 লাইনের আনসার করতে হবে। এরপর চলে আসছে দেখো রিডিং কম্প্রিহেনশন, এটা 3 এর দাগের, মনে রাখবে এটা 3 এর দাগে আনসিন থাকবে, আনসিনটা ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে প্রথমে থাকবে আনসিনের টিক দ্য কারেক্ট আনসার, এটা এমসিকিউ। তারপর থাকবে আনসিনের মধ্যে থেকে ট্রু ফলস,
ট্রু ফলস লিখতে হবে, এর জন্য 2 নম্বর করে থাকবে। এরপর হচ্ছে সি এর দাগের এখানে সবচেয়ে বেশি নাম থাকবে, এখানে 4টে কোয়েশ্চেন থাকবে, 2 নম্বর করে 8 নম্বর এখানে কভার করছে। তো তোমাকে এখানে খুব ভালো করে আনসিন থেকে কোয়েশ্চেনগুলো লিখতে হবে। এরপর রয়েছে সেকশন বি, এখানে রয়েছে গ্রামার। প্রথমে 4এর দাগে রয়েছে 3টে ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে টেন্সের চেক হবে, তোমার টেন্সের নলেজটা কতটা, ভার্বে 3টে করে ফর্ম দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা হবে সেটা ফিল করতে হবে। এরপর রয়েছে 5এর দাগের এ, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এ অ্যান্ড দি এর মধ্যে যে কোনো একটা তো হবেই, তারপর প্রিপোজিশন দিয়ে বসবে, এখানে 3 নম্বর, তাহলে 6 নম্বর হয়ে গেল। এরপর রয়েছে বিয়ের দাগে 3টে কোয়েশ্চেন থাকবে, এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, স্প্লিটিং সেন্টেন্স, ভয়েস ন্যারেশন একটা করে থাকবে, এই সবের মধ্যে থেকে নিয়ে 3টে কোয়েশ্চেন থাকবে। তো ভয়েস ন্যারেশন তো পাক্কা থাকছে, তার সাথে যে কোনো একটা কোয়েশ্চেন, সেটা ডিগ্রিও হতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এসবও হতে পারে। নেক্সট রয়েছে এই যে অংশটা সি, এখানে রয়েছে ফ্রেজাল ভার্বস। তো ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছ এখানে 3টে কোয়েশ্চেন রয়েছে এবং নিচে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। এবার এই যে দাগ দেওয়া অংশ রয়েছে এই সেন্টেন্সের মধ্যে, এই শব্দটার ফ্রেজাল ভার্ব কী হবে সেটা নিচ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ডান দিকের তার ঘরে। এবার একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, যেমন এই যে রয়েছে ডাই, ডাই মানে মারা যাওয়া, তো এখানে যে পাস হবে মানে মারা যাওয়া, এখানে পাস হবে লিখে চলে যাবে সবাই, কিন্তু ভুল হবে, কারণ ডাই ভার্বটা নেই, ডায়েড আছে, পাস্ট টেন্স রয়েছে, তাই এটাও পাস্ট টেন্স করে লিখতে হবে, পাস্ট অ্যাওয়ে লিখতে হবে, এই টেন্সটা চেঞ্জ করে অবশ্যই লিখতে হবে, এটা মাথায় রাখবে। এরপর রয়েছে 6এর দাগের, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেকেই নাম্বারটা পায় না, এখানে যারা পাবে তারা কিন্তু এগিয়ে যাবে। এটা 8টা নাম্বার রয়েছে, অথচ খাটনি খুবই কম। 4টে শব্দ থাকবে যার সেম মানে আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে কি বলা রয়েছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 3 মানে 3 নম্বর কোয়েশ্চেনে আনসিন থাকে, সেই প্যাসেজটা থেকে এই যে রিস্ক অর হ্যাজার্ড এর সিমিলার ওয়ার্ড কী আছে সেটা এখানে লিখতে হবে। এটা তোমরা ভোকাবুলারি যাদের ভালো আছে তারা পারবে, যাদের অসুবিধা আছে তারা শেষে করার চেষ্টা করবে, এটা নাহলে ওয়ার্ড খুঁজতে খুঁজতে সময় চলে যায়। এরপর সেকশন সিতে রয়েছে 3টে রাইটিং। তো প্রথমে 7 নম্বরে একটা রাইটিং থাকবে এবং এইটা রাইটিংটা এই যে নির্ধারিত পেজ রয়েছে এখানে কিন্তু লিখতে হবে, তোমাকে এখানে স্পেস দেওয়া রয়েছে। তারপরে রয়েছে 8এর দাগে আরও একটা রাইটিং, এখানেও স্পেস দেওয়া রয়েছে যথেষ্ট, এবং তারপরে 9 দাগে রয়েছে আরেকটা রাইটিং, এখানেও তার যে স্পেস বরাদ্দ বেশি বেশি রয়েছে সেটা যথেষ্ট থাকবে, সেটা তোমরা সেই জায়গাতে লিখবে। যদি রাইটিংয়ের ক্ষেত্রে কোনো কিছু অংশ মানে জায়গা ধরছে না মনে হয় বা কাটাকুটি হয়ে গেলো, তুমি আলাদা পেজ নিয়ে সেখানে দাগ নম্বর দেবে, ভালো করে পরিষ্কার করে তারপর লিখবে। তো এই হচ্ছে একটা পেপার, তোমাদের এরকম দেখতে হবে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে, এই কদিন যা আছে তোমাদের বেস্ট দিয়ে চেষ্টা করো। আই হোপ ইউ উইল ডু ওয়েল ইন এক্সাম।